নির্বাচন কমিশন গঠনে বহুল আলোচিত সার্চ কমিটি গঠিত হওয়ার পর একে নিয়ে পক্ষে বিপক্ষে নানা মন্তব্যের মধ্যেই তারা কাজ শুরু করেছে এবং রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগদানকারী সকল রাজনৈতিক দলের কাছে 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠনে নাম চেয়েছে এই কমিটি। আওয়ামী লীগ আগেই বলে রেখেছিল প্রধান নির্বাচন কর্মকর্তা ও অন্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি যা উপযুক্ত বিবেচনা করবেন সে প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন। কাজেই এখন তারা নাম দেবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি। তবে বিএনপি তাদের প্রস্তাবে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়ে অভিন্ন নাম খুঁজে নিতে বলেছিল। আর বিএনপি সহ অনেক দলই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে গিয়ে এ দফায় একজন নারী কমিশনার নিয়োগের কথাও বলে এসেছিল। বাছাই কমিটি গঠনের প্রজ্ঞাপনে স্পষ্টতই এবার একজন নারী কমিশনার সহ 5 সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। তবে 2012-তে যেমন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে থাকায় বাছাই কমিটিকে কোনো নাম দেয়নি বিএনপি, এবারেও নাম দেবে কিনা তা নিয়ে আজ রাতে এখন স্থায়ী কমিটির বৈঠক এবং আগামীকাল জোটসঙ্গী দলগুলোর মহাসচিবদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে চায় বিএনপি। বাছাই কমিটি অবশ্যই এবার রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজের 12 জন সদস্যকেও তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে জানাতে এবং তারা চাইলে তাদের কাছ থেকেও নাম নিতে কাল বৈঠকে ডেকেছে। সকলের মতামত গ্রহণের এই প্রচেষ্টাকে একটি সর্বজন গ্রাহ্য নির্বাচন কমিশন গঠন করতে পারবে? এই নিয়ে আলাপে রাজকাউন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। স্বাগত আপনাদের তিনজনকে। আব্দুল মতিন খসরু এমপি, আপনাকে দিয়েই শুরু করতে চাই। এই নাম নেওয়ার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? মানে সকলের কাছ থেকে গতবারও 2012-তেও নাম নিয়েছিল, এবারও নাম নিচ্ছে বাছাই কমিটি। আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার একক এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার আপন বিবেচনায় যেটা ভালো মনে করবেন, যেভাবে দক্ষ নিরপেক্ষ সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিয়োগ করা যায়, সেটা আমি মনে করি অধিকতর স্বচ্ছ। এটা উনি এককভাবে নিয়োগ দিতে পারতেন, কেউ ওনাকে প্রশ্ন করে কেউ ছিল না। গত 32 বছর মহামান্য রাষ্ট্রপতি এইভাবে নিয়োগ দিয়েছেন এবং অধিকতর স্বচ্ছতার সাথে সকলের নিকট যাতে গ্রহণযোগ্য হয় সেভাবে নিয়োগ দিতে যাচ্ছেন। সার্চ কমিটি তৈরি করেছেন, সার্চ কমিটি নাম নিচ্ছে, এতে কোনো ক্ষতি কিছু নাই। তো এই যে মানে যতটুকু জানা যাচ্ছে তাতে সার্চ কমিটি বলছে যে তারা অভিন্ন নাম খুঁজে বের করবে। এই 31টি রাজনৈতিক দল যারা সংলাপে অংশ নিয়েছে, ওটা তাদের কর্মপন্থা তারা নির্ধারণ করবেন। এই 12 জন ব্যক্তি দেশ বরণ্য ব্যক্তি, তো দল নিরপেক্ষ লোক, তাদের মতো লোক আমরা তো মনে করি যোগ্য দক্ষ নিরপেক্ষ লোক খুঁজে পাবেন। আমি আপনার কাছে যেতে চাই ইকবাল হাসান মাহমুদ টুকু, যে আপনাদের প্রস্তাব অনুযায়ী তো একরকমের হচ্ছে বলা যেতে পারে, কারণ আপনাদের প্রস্তাবে ছিল বেগম খালেদা জিয়া 18 নভেম্বর যে 13 দফা নির্বাচন কমিশন গঠনের রূপরেখা দিয়েছিলেন সেটার মধ্যে ছিল যে বাছাই কমিটি গঠনের পর রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাওয়া হবে এবং রাজনৈতিক দলগুলো প্রতি পদের বিপরীতে 2 জন করে, মানে আপনারা 10 জনের বোধহয় তার মানে দাঁড়ায় যে নাম দিতে চেয়েছিলেন, 10 জনের নাম দেবে এবং সেখান থেকে অভিন্ন নাম খুঁজে বের করবে বাছাই কমিটি। যতক্ষণ অভিন্ন নাম পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আলোচনা চলবে। তো সেই প্রক্রিয়াতেই তো বাছাই কমিটি কাজ শুরু করলো না। এখন হচ্ছিল যে সার্চ কমিটিটা যেটা করা হয়েছে, সেই সার্চ কমিটি নিয়েই তো অনেক প্রশ্ন আছে এবং পত্রপত্রিকায় যা দেখছি আমরা, তাতে যে ধরনের সার্চ কমিটি আমরা আশা করেছিলাম সেটা আমাদের প্রত্যাশা মতো হয়নি। বিশেষ করে আমরা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসরকে ধরি, আমরা চিটং ইউনিভার্সিটির প্রফেসর ধরি আর কি, এবং চিটং ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ওনার যে বায়োডাটা পাওয়া গেছে সেখানে স্পষ্টতই বলা আছে যে উনি কক্সবাজার আওয়ামী লীগের উনি একজন সদস্য, অ্যাক্টিভিস্ট আর কি। তো এখন যদিও ওয়েবসাইটে সেটা সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরেকজন যিনি গতবারে ইলেকশন কমিশনের সেক্রেটারি ছিলেন, যার অধীনে 14 সালে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনটা কতখানি গ্রহণযোগ্য হয়েছে না হয়েছে সে সম্বন্ধে নতুন করে কিছু বলতে চাই না। ওইরকম একটা নির্বাচনের সচিবকে আবার সার্চ কমিটি নিয়ে আসার কোনো আমি অর্থ দেখি না। তাছাড়া একই ব্যক্তিকে 2 বার করে সার্চ কমিটি হেড করতে হবে, সেটার কোনো যুক্তিকতা আমরা দেখি না। এদের বাইরেও তো
আরো লোক ছিল তাদেরকে আনা যেত। কিন্তু আপনাদের যে প্রস্তাবিত পন্থাটি, বেগম খালেদা জিয়ার যে প্রস্তাবিত পন্থাটি, এটি তো বেশ মানে এটা তো খুব স্বচ্ছ এবং মানে আমার কাছে সরল বিশ্বাসে মনে হয় যে খুব কার্যকর পদ্ধতি। এই সকল রাজনৈতিক দল নাম দেবে, এখন বোধহয় সার্চ কমিটি 12 জন বিশিষ্ট নাগরিক। আমি শেষ করি না, কিন্তু আমি শেষ করি না, আমি কিন্তু ফার্স্ট স্টেজ কথা বলছি। সার্চ কমিটির সম্বন্ধে আমি আমার অবজারভেশনটা বলছি। এখন হচ্ছে সেই সার্চ কমিটি হয়ে গেছে, রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে, রাষ্ট্রপতি জাতির গার্ডিয়ান, উনি একটা প্রজ্ঞাপন দিয়ে দিয়েছেন, সার্চ কমিটি হয়ে গেছে, কাজ শুরু করেছে। কাজ শুরু করে যে প্রত্যেকটা দলের কাছ থেকে 5 জন করে নাম চেয়েছেন, এই স্টেপটাকে আমি মনে করি যে ভালো স্টেপ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হলো যে আমাদের যে সব দলের কাছ থেকে 5 জন করে নেবে, এই 5 জন করে নাম নেওয়ার পরে আমি মনে করি যে যেগুলো নাম আসবে, সে কোন দল কোন নাম দিয়েছে, স্বচ্ছতার খাতিরে কোন দল কোন নাম দিয়েছে এটা দেওয়া না দিয়ে কতগুলো নাম রাষ্ট্রপতি পেলে, সার্চ কমিটি পেল, সেটা আমি মনে করি যে এটা পাবলিক করা উচিত স্বচ্ছতার জন্য। তাহলে পাবলিক জানলো যে কাকে কাকে দিয়েছে, কোন দল দিয়েছে সেটা কথা না, কাকে কাকে দিয়েছে এটা কিন্তু পাবলিককে জানতে হবে। 2 নম্বর হচ্ছে হলো যে তারপরে যে ওনারা যে 10টা নাম দেবে রাষ্ট্রপতির কাছে, সে 10টাও কিন্তু জনগণের সম্মুখে আনতে হবে। রাষ্ট্রপতি কোন 10টা পেল আর কোন 10টা নিল, এটা আমরা প্রত্যাশা করি, এমন প্রতি নাগরিককে প্রত্যাশা করি। 2012তে কিন্তু এই ধাপগুলো এড়িয়ে যাওয়া হয়েছে, মানে রাজনৈতিক দলগুলো কাদের নাম দিল আর কোথা থেকে সেই 10 জনের নাম আসলে সাজেস্ট করেছিল, যদিও রাষ্ট্রপতি ক্ষমতা আছে, এদের আমাদের যাদের নাম নেবে সে নাও রাখতে পারেন, সেটাও আমরা জানবো যে হ্যাঁ 10টা আসছিল, এতগুলো এসেছিল, তার মধ্যে উনি পছন্দ করেননি, ওনার নিজের মতো দিয়েছেন। সেইটার জন্য, সেই স্বচ্ছতার জন্যই আমি মনে করি যে যতগুলো নাম উনি পাবেন প্রত্যেকটা নাম প্রকাশ করতে হবে, তবে কোনো দলীয় আইডেন্টিটি না দিয়ে, কোন দল কোনটা দিয়ে না দিয়ে, তাহলে হবে যে অনেক 7 জনের নাম চলে আসবে, বিএনপি দিয়েছে তাহলে বিএনপি পন্থী, হ্যাঁ, কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পন্থী, এরকম হয়ে যাবে। সেই জন্য নামগুলো দেওয়া ঠিক হবে না, পার্টির নাম দেওয়া ঠিক হবে না, তবে যে লিস্টটা পাবেন উনি, ওই লিস্টটা ওনাদের দেওয়া উচিত, আমি এটা মনে করি। গোলাম মুর্তজা, কমিউনিস্ট পার্টি অবশ্য বলে দিয়েছে, সিপিবি এরই মধ্যে সিপিবির সভাপতি বলেছেন যে এই যদি হয় প্রক্রিয়া যে রাজনৈতিক দলগুলো নাম দেবে, মানে এইটার কাজ নাকি রাজনৈতিক দলগুলোর হতে পারে না, বা সুশীল সমাজ নাম দেবে এবং তা থেকে অভিন্ন নাম খুঁজে বের করা, তাহলে আসলে সার্চ কমিটির কোনো দরকার ছিল না, যে কোনো 2 জন এই সর্ট আউটের কাজটা করতে পারতেন। এটা সিপিবির বক্তব্য। তো আমরা যদি ধরে নিই 31টি দলের মধ্যে এই একটি দল দেবে না, তারপরেও মানে একটা আসলে সদেরেক নাম একটা পাওয়া যাবে 5টি করে নাম হলে, সেখান থেকে 5 জনের অভিন্ন নাম পাওয়াটা তো আমার বিচারে মনে হচ্ছে খুব সহজ কাজ, মানে হওয়ার কথা না 5টি অভিন্ন নাম। দেখেন, 5টি অভিন্ন নাম পাবে কি পাবে না, নির্বাচন কমিশনটি যে প্রক্রিয়াতে গঠন হবে, আমরা যেটা চাই, যেটা বলছি যে আমরা একটা শক্তিশালী নির্বাচন কমিশন চাই, সবাই বলেন, সেটি চাওয়াটা আসলে নির্ভর করছে আমাদের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা বলে একটি শব্দ আছে, সেই আন্তরিকতা শব্দটির উপরে। আপনি যে কথাটি বলছেন 150 নাম, সেই 150 নামের থেকে 5টি অভিন্ন নাম, এখন এটির বাছাইয়ের একটি প্রক্রিয়া আমাদের সামনে। এখন এই বাছাই প্রক্রিয়ায় এর চেয়ে ভালো কোনো দৃষ্টান্ত সামনে নেই, কারণ বাংলাদেশটি অ্যাডহক ভিত্তিতে চলে। 45 বছর বয়স, 1991 সালের আগেরটা যদি আমি বাদ দেই, তারপর থেকে যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়াতে আমরা অনেকগুলো পর্যায়ে দেখেছি, কিন্তু একটা আইন করার কথাই আইনটি আমরা কেউ করিনি। বিএনপির এখনকার আচরণ দেখলে মনে হয় যে সবচেয়ে গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন একটি রাজনৈতিক দল, নির্বাচনের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা, কিন্তু তারা একটা আইন করেনি। আবার আওয়ামী লীগ পরপর 2 টার্ম ক্ষমতায় থাকলো, যখন নির্বাচন কমিশন গঠনের প্রসঙ্গ আসলো, যখন আইনের প্রসঙ্গ আসলো, তখন বলে যে এখন তো আর সময় নাই, 8 বছর। তারা বলেছে যে পারলে এবারই করা উচিত, আর না হলে এবার থেকে কাজ শুরু হবে। হ্যাঁ, সেটাই তো বলছি যে বলে আর সময় নেই এবার। তো তার মানে কি, আমরা অ্যাডহক ভিত্তিতে চলছি, আমরা আমাদের আগের থেকে এই বিষয়ে কোনো পরিকল্পনা নাই। না থাকার কারণটি কি? মূল কারণটি হচ্ছে, আপনি ওই আলোচনায় আসার আগে যেটি বলছি, আমাদের বড় রাজনৈতিক দল, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন, এদের আচার আচরণ মানসিকতায় গণতান্ত্রিক ব্যাপারটার খুব বড় রকমের অনুপস্থিতি।
এরা ক্ষমতায় থাকলে আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন না। এরা ক্ষমতায় থাকার জন্য নির্বাচন নামক একটা বিষয়কে তারা অবলম্বন করেন, কিন্তু বিশ্বাস করেন না যে একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটা ক্ষমতায় যারা থাকেন আওয়ামী লীগ এবং বিএনপি দুটি রাজনৈতিক দলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য কিনা জানি না, কারণ দুটি রাজনৈতিক দলের গঠন দুই রকম। একটি সামরিক সরকারের হাতে, সামরিক শাসকের হাতে ক্ষমতায় থেকে গঠন, আরেকটি তো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গঠন। এই রাজনৈতিক দল হিসেবে দুটির সঙ্গে মেলানো যাবে না, সম্পূর্ণ আলাদা। কিন্তু ক্ষমতায় থাকার যে মানসিকতা, সেই মানসিকতার জায়গাতে তারা একমত। তারা নির্বাচনী কোনো সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় তারা বিশ্বাস করেন না, তারা তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছেন। এখন যে নির্বাচনের বাছাইয়ের কথা আপনি যেটা বলছেন, এটা নিয়ে এত কথা উঠছে কেন? আমাদের অতীতের দুটি অভিজ্ঞতা আছে। এই যে সবার সঙ্গে আলোচনা করে তার প্রেক্ষিতে একটি সিদ্ধান্ত, তত্ত্বাবধায়ক সরকারের সময়ের একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার সময়ে দেখা গিয়েছিল যে আলোচনাটি হয়েছে, সবার মতামত বলতে যেটা বোঝায়, যে মতামতটি নেওয়া হয়েছে যতদূর পর্যন্ত জানা গেছে, সেই মতামতের প্রতিফলন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যায়নি। এটি মোটামুটিভাবে প্রমাণিতই। 91 সালে হয়েছিল না, মানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ের কথা বলছি। আজকে রুহুল কবির রিজভীও এই কথা বলেছেন। আমি শেষ করি, আলোচনা করলে আমি শেষ করি। এটি তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি হয়েছিল। আর এই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমাদের কাছে যে নজিরটি আছে, নজিরটি তো যেহেতু আইন নেই, এর চেয়ে ভালো কোনো দৃষ্টান্ত আমার সামনে এই মুহূর্তে নাই। তো এই প্রক্রিয়াটিকে এখন আবার প্রশ্ন উঠছে কেন? কারণ প্রশ্ন উঠছে এই কমিটির মাধ্যমে গত নির্বাচন কমিশনটি যেটি গঠন হয়েছিল, আবারও যেটি বলি যে 91 সালের পর থেকে আজিজ সাহেবের কমিশন বাদ দিলে, বিএনপি জামাত জোট সরকার যেটি করেছিল সেটি বাদ দিলে সবচেয়ে জঘন্য নির্বাচন কমিশন, সবচেয়ে ব্যর্থ নির্বাচন কমিশন, সবচেয়ে অগোছালো এবং দায়িত্বজ্ঞানহীন নির্বাচন কমিশন। বেশি নির্বাচনও বোধহয় এরাই করেছে এবং একটিও কাজের কাজ করতে পারেনি, মানে ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশনের। তো এখন এরকম একটি জায়গাতে এসেছে যে নির্বাচন কমিশন আর সব দলের সঙ্গে আলোচনা করার কথা আপনি যেটা বলছেন। আমি শেষ করি, 31টি দল যদি সিপিবি নাম নাও দেয়, 30টি দল নাম দিবে। এখন এখানে স্বচ্ছতা রাখার জন্য যে কাজটি করা দরকার, রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলো কি আলোচনা করলেন, তা রাজনৈতিক দলগুলো কাদের কথা বললেন, কোন নামগুলোর কথা বললেন, তারা কে কি পরামর্শ দিলেন, সেই বিষয়গুলো স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা উচিত। এখন যে নামগুলো দেয়া হবে, আমি মনে করি দল হিসেবে প্রকাশ করলেও কোনো ক্ষতি নাই, কিন্তু প্রকাশ হওয়া দরকার। প্রকাশ করলে যেটা হবে, তাহলে এই যে যেহেতু আপনি বলছেন যে সবার সঙ্গে আলোচনা করে তার থেকে বাছাই করব, তাহলে সেই জায়গাটা স্বচ্ছতা তৈরি হবে। আরেকটি বিষয়, নামগুলো না জানলে তো আসলে আমরা জানতে পারবো না যে কে কি নাম দিলেন। কিভাবে বাছাইটা হলো। আরেকটি বিষয় যেটি এখানে বিবেচনা করা দরকার, সেই জায়গাটি আন্তরিকতার জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক দল 30টি, এর মধ্যে গোটা 20 নাম একেবারেই নাম সর্বস্ব। তাদের সংগঠন করার মতো কর্মী, সংগঠন করার মতো নেতা, পদ দেওয়ার মতো নেতাও, পদ দেওয়ার মতো নেতাও নাই। কিন্তু এখানে বিএনপিরও যে গুরুত্ব, আওয়ামী লীগেরও যে গুরুত্ব, XYZ একটি রাজনৈতিক দলেরও সেই গুরুত্ব। এত গণতান্ত্রিক প্রক্রিয়া একবারে এই করে চলে আসা ঠিক নয়। ঠিক নয় এই কারণে যে বড় এবং গ্রহণযোগ্য নাম জানা রাজনৈতিক দলগুলো নাম দেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই জায়গাটিতে আমার মনে হয় আলাদা করে বিবেচনায় আসা উচিত, গুরুত্ব পাওয়া উচিত, যদি আমরা আন্তরিকভাবে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচন স্বচ্ছতার কথাটি, মানে আমিও যেমন চাই যে নামগুলো কে কোনটা দিল এটা জানতে চাই, কিন্তু ইকবাল হাসান মাহমুদ যেরকম খুব স্পষ্ট করে বললেন যে নাম কে কারটা দিয়েছে সেটা না জানিয়েই যদি নামগুলো প্রকাশ করা যায়। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই সংলাপ চলাকালীনও দেখুন বিএনপি প্রথম গেল সংলাপে, কিন্তু বিএনপি বাছাই কমিটির তালিকা দিল কি দিল না সেটা নিয়ে স্পষ্ট কোনো উত্তর বিএনপির কোনো নেতৃবৃন্দের কাছ থেকে পাওয়া গেল না। মানে তারা সাধারণভাবে বললেন যে না আমরা কোনো নাম দেইনি, কিন্তু সংবাদ মাধ্যমে আবার বিভিন্ন সূত্রে জানা গেল যে তারা নাম দিয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও তা হলো। তো আমরা স্বচ্ছতা চাই, আবার আমরা দলগুলোই যে আমরা কার নাম সাজেস্ট করছি কি বলছি সেটা তো আমরা আসলে জনগণের সামনে প্রকাশ করতে দিই না। আমাদের এখানে আমি শেষ করি আমার বক্তব্যটা এরকম যে আমি মনে করি এই জায়গাটিতে খুব বক্তব্য খুব পরিষ্কার। আমির খসরু মাহমুদ চৌধুরী যাচ্ছেন, তিনি গিয়ে 5 জনের নাম দিচ্ছেন। আমার অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসেবে যে আমির খসরু মাহমুদ চৌধুরী কোন 5 জনের নাম দিয়েছিলেন। এখন তিনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জামাত করেন না, কমিউনিস্ট পার্টি করেন, সেটা আলাদা ব্যাপার। বিএনপিরও কাছেও আমার প্রত্যাশা যে আপনার যে নামগুলো দিয়েছেন সেই নামগুলো প্রকাশ করেন যে আমরা এই নামগুলো দিয়েছি। আমরা আপনাদেরকেও দেখতে চাই যে আপনারা আসলে কোন মানের কোন রকমের মানুষের কথা দিচ্ছেন। আপনারা যে নিরপেক্ষতার কথা বলছেন, আপনারা নাম দেওয়ার ক্ষেত্রে সেই নিরপেক্ষতার বজায় রাখছেন নাকি আপনারা আপনাদের দলের লোকজনদেরকেই দিচ্ছেন। সুতরাং এই জায়গাটিতে বাংলাদেশের মানুষের অধিকার আছে এটি জানার। এখানে আমি একটু ওনার সাথে একটু সংযোজন করতে চাই যে উনি বললেন যে আমি যেটা বললাম যে দলগুলোর নাম দেওয়ার দরকার নেই, লিস্টটা দিল্লি তো হয়ে যায়।
যেটা উনি বললেন না পলিটিক্যাল পার্টি দেবে, ধরেন আপনার এখন আমাদের অনেকেই আছে, প্রত্যেকেরই একটা রাজনৈতিক বিশ্বাস আছে, কিন্তু আমরা দেখি যে মোটামুটি ভাবে কথাবার্তায় দিক দিয়ে তারা দল নিরপেক্ষ কথা বলে। বিএনপিকে যেভাবে এক হাত নেয়, আওয়ামী লীগের সেভাবে এক হাত নেয়। সেরকম একজন লোকের নাম যদি ধরেন বিএনপি দিল, তো সেই লোকটা কি এম্বারাসড হবে না? এই প্রসঙ্গে জি, এবং আজকে আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওনার নামে যদি আমরা বিএনপি দেয়, তো উনি কি এম্বারাসড হবে না? হ্যাঁ, মানে এটাও সেই এম্বারাসিং থেকে বাঁচার জন্য আমরা এই বাস্তবতা নিয়ে আমি কথা বলতে চাই গোলাম মুর্তজার সাথে, কিন্তু আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনিও এরকম একটা কথা বলেছেন যে নাম দেওয়া যুক্তিসঙ্গত মনে করি না, কারণ নাম দেওয়া ব্যক্তিদের ওই দলের প্রতি অনুগত মনে করা হবে। তাহলে রাজনৈতিক দলগুলো এখন নানা রকম বিপদে আছে। এক নাম দিলে প্রথমত আমি আপনার কাছে জানছি, নাম থেকে অভিন্ন নাম বের করা এই প্রক্রিয়াটা কি সহজ মনে হচ্ছে কিনা? কারণ আমরা একটা দীর্ঘ সময় আলাপ করছিলাম যে ঐকমত্যে পৌঁছানো। আমার কাছে টোটাল আলোচনাটা অনর্থক আলোচনা মনে হচ্ছে। পৃথিবীর সব দেশে মহামান্য রাষ্ট্রপতি এমন একজন ব্যক্তি যার সকলের আস্থা থাকে। আমাদের দেশের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সজ্জন ব্যক্তি, বিএনপি জাতীয় পার্টি সবারই ওনার আস্থা আছে। এটা ওনার একক এখতিয়ার। সার্চ কমিটি করতে হবে না করতে হবে, মানে এটা সমস্ত আলোচনা হচ্ছে এটা অবিশ্বাসের উপর ভিত্তি করে। আপনার সবসময় বাছাই কমিটি যে 12 জনকে করা হয়েছে, আমরা সকলে এই যে যে করা হয়েছে, যে 6 জন করা হয়েছে তাদেরকে আমরা চিনি। ইনাদেরকেও বিতর্কিত করছেন, দ্বিধা করছেন না বলতে, মুখে আসতে বলতেছে। আপনি আপনাদের নাম শুনাই, ভাই আমি আপনার সময়কে বিচার ডিস্টার্ব করেছিলাম? ঠিক আছে, আপনি দেখেন এই যে এই কমিটির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি যিনি গতবারও ছিলেন প্রধান, তাতে কি হলো? জি না, কোনো কিছু হলো না। আমি দর্শকদের বলে করি বাংলাদেশ জি কতবার ছিল বলে আমি হতে পারবো না। না, কেন হতে পারবে? তারপর অপর সদস্য হলেন হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ব্যক্তি না, এক্স অফিসিও, কন্ট্রোলার অডিটর জেনারেল, 2 জন বিশিষ্ট শিক্ষাবিদ। এখানে সুপ্রিম কোর্টের 2 জন বিচারপতি সাংবিধানিক পদাধিকারী, তারা অনুরাগ বিরাগের বসুমতীর আগে কাজ করার শপথ নিয়ে কাজ করছেন। এখানে এদের কি বলছে জানেন? বিএনপি স্টেটমেন্ট, এরা আওয়ামী লীগের লোক। আমাদের বিবেক বাঁধে না, মুখে বাঁধে না, যা আছে তাই বলতে পারি। এই লোকগুলো যে এম্বারাস ফিল করবে, আরে আমি কবে আওয়ামী লীগ করলাম? আব্দুল মতিন খসরু এমপি, আপনাকে আমি একটু প্রশ্ন করি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে যদি 2012 সালে যেভাবে গঠিত হলো, না যদি রাষ্ট্রপতি কাউকে জিজ্ঞেস না করে, এটা কি অসাংবিধানিক হবে? না, আপনি সংলাপ করলেন, হয়তো আলোচনাটা কি সেজন্য হচ্ছে? আলোচনা ভালো, আলোচনা অধিকতা ভালো, কিন্তু আলোচনা করতে গেলে যেখানে নাকি যাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সম্পর্কে ইকবাল হাসান মাহমুদ আসলে যে অভিযোগটি এনেছেন সেটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং সেটি সত্য যে তিনি কক্সবাজার আওয়ামী লীগের সদস্য ছিলেন। এত জনের মধ্যে উনি আওয়ামী লীগ সমর্থন কর্মী হতে পারে, আমি তো জানি না। আমি বাকি আপত্তি পিএসসি চেয়ারম্যান এবং ওই একজন ব্যক্তি সম্পর্কে বলে নাই, বলছে এনটিআর কমিটি, জি সুপ্রিম কোর্টের জাজেস, হাইকোর্টের জাজেস, কম্পিউটার অল দ্য আওয়ামী লীগ। আমি ফখরুল ইসলাম মন্ত্রী সবকি আলমগীর সাহেবকে একজন ভদ্রলোক মনে করি, উনার মতো লোকের মুখে এই জাতীয় কথা। কিন্তু এখন তো বাছাই কমিটিতে কে এলো না এটার ব্যাপার থাকছে না। যদি সকলের কাছ থেকে নাম স্বচ্ছভাবে নিয়ে সেটা প্রকাশ করে তারপরে অভিন্ন নাম বের করা হয়, অভিন্ন নাম পাওয়া যাবে মনে করেন? প্রকাশ করলে অসুবিধা কি? যে জনাব টুকু সাহেব যেটা বললেন প্রকাশ করতে হবে, আমি সমর্থন। প্রকাশ করলে অসুবিধা কোথায়? কে বললো আপনাকে প্রকাশ করবে না? এটা নিয়ে কি আমরা ধর্মজাল তৈরি করতেছি? কারণ না কারণ বিশ্বাস, বিএনপি থেকে বর করে বলে সব লোকই খারাপ, আওয়ামী লীগের সব লোকই খারাপ। কারণ এই দল নিরপেক্ষ হইলেই ফেরস্ত হয়ে যাবে। দল নিরপেক্ষ কারা জানেন? নিরপেক্ষ লোক, ন্যায়নিষ্ঠ লোক কোনোদিন নিরপেক্ষ হতে পারে না, সে এক পক্ষ হয়, ন্যায়ের পক্ষ। দল নিরপেক্ষ লোক সবসময় ভালো লোক হয় না। হি মাস্ট বি এ ম্যান অফ প্রিন্সিপাল, অনেস্টি। তো আমাদের দলে কি বিএনপি আওয়ামী লীগে কি ভালো লোক নাই, নীতিবান লোক নাই? সারা বাংলাদেশ 16 কোটি মানুষ একদিকে চলে গেলো, তার নীতিবান লোক এক জায়গায় থাকবে। এইটা নিয়োগের জন্য কি করতেছে? টেম্পারেচার ইন দ্য টিপট। ওয়াই? আজকে আমি একটু ব্যাখ্যা করি। হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাবাউট? ম্যাটার ইজ অ্যাবাউট ইলেকশন। ইলেকশনটা এইটা তথ্য প্রযুক্তির যুগ। প্রত্যেক দলের সমর্থক, দলীয় কর্মী, অনুরাগী, আপনার মানুষ শত শত চোখ থাকে, শত শত ক্যামেরা থাকে। আপনি কিভাবে করবেন ম্যানিপুলেশন? আপনার এখন সম্ভব না, এটা উইথ দি প্যাসেজ অফ টাইম এখন আর সম্ভব না। এখন দেখেন ছবিসহ ভোটার তালিকা আছে,
ইলেকট্রনিক মিডিয়া আছে, জাতীয় আন্তর্জাতিক প্রচার মাধ্যম আছে, এখানে কেমনে আপনি এরপরেও কি কিভাবে ম্যানিপুলেশন হচ্ছে আসলে এই না, যুক্তিতে এটা আমরা সম্ভব না। সাংবাদিকরাও একটা দীর্ঘ It's not সময় দিতাম। possible. কিন্তু আমরা দেখেন ইলেকট্রনিক বোর্ডিং সিস্টেম আমি আসলে বিরতির পর আমার সিনিয়র এখানে আছেন গোলাম মুর্তজা, আমি তারও একটু সাহায্য নেব যে এই আশ্বাসও এখন আর বাংলাদেশে আশ্বাস হিসেবে গৃহীত হতে পারে কিনা যে মানে এই যুগে এত ক্যামেরার সামনে এত তথ্য প্রযুক্তির যুগে আর নির্বাচন ম্যানিপুলেট করা যায় না। আমরা অনেকেই হয়তো সেটা বিশ্বাস করতাম একটা সময়। আমি একটা বিরতির পর গোলাম মুর্তজা আপনার কাছেও আসবো ফেরত, দর্শক থাকবেন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। এই যে বাছাই কমিটির কাছে 5 জনের নাম দেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির যেমন স্থায়ী কমিটির বৈঠক চলছে, এখন আওয়ামী লীগও আগামীকাল রাতে সভায় বসবে দলীয় ফোরামে এই বিষয়ে সিদ্ধান্ত নেবার জন্য। ইকবাল হাসান মাহমুদ, আব্দুল মতিন খসরু যে কথাটি বলেছেন সেটা তো সঠিক যে মানে দল নিরপেক্ষ হতেই হবে কেন, মানে তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছেন কিনা সেটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এবং আগে থেকেই অবিশ্বাস কেন আপনাদের যে মানে নাম দেওয়া হবে হয়তো তারপরেও ভালো হবে না, মানে আপনাদের দল থেকে যত রিয়াকশন আসছে সেটা কেন নেতিবাচক, এই প্রশ্ন তুলেছেন তিনি। আমি যেটা বললাম প্রথমেই তো আমি শুরুতেই বলেছি কেন নেতিবাচক, সেটা তো বলেই দিয়েছি। এবং সেটা নেতিবাচক আমরা না, পত্র পত্রিকায় যেসব খবর আসছে সেখান থেকে নেতিবাচক এটা এসছে। আর আমাদের মহাসচিব কিন্তু কোনো নাম নিয়ে বলেন, উনি বলছে আমরা হতাশ হয়েছি, আমাদের হতাশা ব্যক্ত করতে পারি আমরা। উনি বিশেষভাবে চট্টগ্রামের প্রভিসি পিএসসি চেয়ারম্যান এবং সিএজি এই নিয়োগগুলো যেহেতু আওয়ামী লীগের সময়ে, কারণ আপনারা মানে অলাভজনক অবসরপ্রাপ্ত পদে বলেছে এদের বাইরেও তো লোক ছিল, তার সাথে নিতে পারতেন ওনারা। সেটা হচ্ছে যে আমরা বলেছি। তারপর কিন্তু আমি বলছি যে যেহেতু সার্চ কমিটি নাম চেয়েছে আমাদের কাছে এবং সেটা নিয়ে বৈঠক হচ্ছে, তার অর্থটা কি দাঁড়াচ্ছে? আপনারা ইতিবাচক ভাবে নিয়েছেন এবং আপনারা মানে এগুচ্ছেন, সিদ্ধান্ত কিছু ব্যাপার না, আমরা তো বসছি, তার মানে পজিটিভ এটা আর কি। শুধু আমরা এই প্রসেসে, আর সবচেয়ে বড় কথা এই প্রসেসটা আমরা শুরু করেছি। আমরা প্রথম রাষ্ট্রপতির কাছে গেছি, সার্চ কমিটির কথা বলে আমরা একটা 13 দফা একটা দাবি দিয়ে আসছি আমরা। তো ন্যাচারালি আমরা এবার একটু যদি আপনাকে ইন্টারাপ্ট করি, সেখানে তো এটাও ঠিক যে রাষ্ট্রপতির কাছে আপনারা যাওয়ার কথা বলছিলেন, আপনারা সংলাপ চাইছিলেন, কিন্তু 2012তেও রাষ্ট্রপতি ডেকেছিলেন। আর রাষ্ট্রপতি না ডাকলে তো ফরওয়ার্ডেই রাষ্ট্রপতি না ডাকলে তো আপনারা যেতে পারতেন না। কাজে সেটাও তো সত্যি যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যে রাষ্ট্রপতি কাজ করেন, সেই রাষ্ট্রপতি যখন আপনাদেরকেও সংলাপে ডাকলেন আরো 31টি দলকেও ডাকলেন, তার মানে সকলের মতামত নেওয়ার একটা উদ্দেশ্য কি তাদের ছিল না? একটা বিএনপি রাষ্ট্রপতি জাতির গার্ডিয়ান, তো গার্ডিয়ানের কাছে যদি কোনো সন্তান আসতে চায় তো তাকে আসতে দেবে না? অস্বাভাবিকভাবে রাষ্ট্রপতি ডাকবে, সেই হিসাবে ডেকেছে এরা। এটা তো কার্টিসের মধ্যে পড়ে। এটা তো ঠিক আছে, আমরা গেছি, আমরা প্রস্তাব দিয়ে এসেছি। আমরা এখন সেই প্রস্তাবে ব্যাপারে আমরা যেটা বলেছি, মানে এখানে বলা হয়েছে যে কিছু কিছু মেলে করা হয়েছে। এখানে যেটা আমরা যেটা অসন্তোষ প্রকাশ করেছি, সেই অসন্তোষের কারণ হলো আমরা জানতে পেরেছি যে কাদের নেওয়া হয়েছে, তো সেই জন্য আমরা অসন্তোষ প্রকাশ করেছি। কিন্তু এখন যে প্রসেস তারা শুরু করেছে, সেই প্রসেসে আমরা সারা দিছি বলেই তো আজকে আমাদের মিটিং হচ্ছে। এবং আজকে যদি এবং আগামীকালকে আপনাদের বৈঠক আছে, আপনাদের জোট 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের একটা বৈঠক হবে। এই যে নামগুলো আপনারা দিবেন, সংবাদ মাধ্যমের খবর হচ্ছে যে এই নামগুলো নিয়ে আপনারা 20 দলের ফোরামেও আলোচনা করতে চান। তাতেও একরকম মনে হচ্ছে যে হয়তো আমরা অবশ্য জানতে পারবো কিছুক্ষণের মধ্যেই যে কি সিদ্ধান্ত হলো। মানে সেই 20 দলের কথাই যদি বলি, যে আপনাদের বেগম খালেদা জিয়ার প্রস্তাবে ছিল যে সংসদের সকল দলকে, মানে সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলকে যাতে রাষ্ট্রপতি ডাকেন। না, আমরা বলেছি জি নিবন্ধিত দল অথবা স্বাধীনতার পর সংসদে ওটা বাদ হয়ে গেছে। ওটা বাদ হয়ে যাওয়াতেই কি 20 দলের মহাসচিব পর্যায়ের লোকদের নিয়ে বৈঠক করাটা জরুরি হলো? কারণ অন্যরাও তো নাম দিতে পারবেন, আপনাদের আর যেগুলো নাম জানা দল যে কয়েকটি, তারা তো সকলে গেছেন। এও তো হতে পারে যে ওদের সাথে ওরা কি নাম দিচ্ছে, আমরা কি নাম দিচ্ছি, সেটা দেখে ই করা আর কি। এটা কোনো নতুন কোনো ঘটনা না, এটা হইতেই পারে, একটা মিটিং হইতেই পারে, সবার সাথে আলোচনা করে আমরা একটা 5টা নাম দিলাম। আমরা এখানে কোনো অন্যায় তো আমি কিছু দেখছি না। তো সেটা নিয়ে আমার মনে হয় যে একটা জিনিস আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, সার্চ কমিটির কাজটা কি হবে
সেটা তো আসলে খুব পরিষ্কার নয় আব্দুল মতিন। না পরিষ্কার না না না, কারণ পরিষ্কার নয় এই কারণে আমার কথা শুনবেন তো, তাহলে পরিষ্কার হবে। জি। সার্চ কমিটির কাজ তো ইলেকশন করা না, সার্চ কমিটির কাজ হলো ইলেকশন কমিশনারদের নিয়োগ দেওয়ার ব্যাপারে তারা একটা সুপারিশ করবে। রাষ্ট্রপতি কিন্তু একক একটার, উনি সার্চ কমিটির উপাদেশ নিতেও পারেন, নাও নিতে পারেন আগে। হ্যাঁ, এটা ওনার এখতিয়ার। আমি একটা কথা আমার সংশোধন করার প্রয়োজন। আমি বললাম যে এই যে কমিটি যেটা হয়েছে তার প্রধান হলো সুপ্রিম কোর্ট আপিল বিভাগের একজন প্রধান বিচারপতি, উনি একজন বিচারপতি সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। উনি, আমি বলছি উনি কয়দিনের মধ্যে চিফ জাস্টিস এটা না, উনি ক্রম অনুসারে একদিন না একদিন হবেন, সেটা আমার সংশোধন করার প্রয়োজন। কারণ হি ইজ নট দ্য নেক্সট চিফ জাস্টিস, হি ইজ নট দ্য নেক্সট সিনিয়র জাজ অফ দি অ্যাপিলেট ডিভিশন। তারপরে যিনি হবেন তারপরে হবেন ওইরকম আর কি, ক্রম অনুসারে হবেন, কালকে হবেন এরকম না। না, নিশ্চয়ই না। আর আমি গোলাম মুর্তজা আপনার কাছে যেতে চাই যে মানে আব্দুল মতিন খসরু এমপি যে জায়গাটা থেকে শুরু করেছিলেন যে আমরা এত কথা বলছি কেন, হ্যাঁ এই প্রশ্নটি আসলে যে রাষ্ট্রপতির এখতিয়ার, রাষ্ট্রপতি করবেন, তাহলে তো আসলে আলোচনার ওই জায়গাটাতে যে যেমন রাষ্ট্রপতি 31 জনের সাথে সংলাপ করলেন, তারপরে গতবারের প্রেসিডেন্স অনুযায়ী একদম ডিট্টো সেই কমিটি গঠন করলেন, শুধু 2 জন শিক্ষাবিদ যোগ করলেন। তো ব্যাপারটা যদি তাই হয়, আসলেই তো আমরা এত কথা বলছি কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আমি খসরু ভাই বলেছেন, তার কারণ হচ্ছে যে আমরা এই আলোচনাটা অহেতুক আলোচনাই করছি, অহেতুক আলোচনা করছি। এই জায়গাটি নিয়ে কথা বলবো, আর এই তথ্য প্রযুক্তির যুগ, এই দুটি জায়গা নিয়ে একটু কথা বলবো। অহেতুক আলোচনাটি এই কারণে, দেখেন বাংলাদেশের বাস্তবতা, আমি আগে বলেছিলাম যে বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাস করেন না। এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরিচালনা হয়, অধিকাংশ রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় একটি জায়গার থেকে, সেটা বিরোধী দল পরিচালিত হয়, সরকারি দল, বিরোধী দল, আরো অনেক দল একটি জায়গার থেকে পরিচালিত হয়। এই যে 31টি দল বা 30টি দলের নাম, এই যে বাছাই প্রক্রিয়া, আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে আমি খুব খুশি হব এই প্রক্রিয়ার পরে গিয়ে। যে নামগুলো আসবে সেই নামগুলো দিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে, এখন যে কথা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য, তিনি আমাদের অভিভাবক, এই সমস্ত কোনো প্রক্রিয়া, কোনো কথা থাকবে না। দেখবেন রাষ্ট্রপতি কারো অভিভাবকও থাকবেন না, রাষ্ট্রপতি কারো শ্রদ্ধারও থাকবেন না, অবশ্যই শ্রদ্ধার, আমি বলছি রাজনৈতিক দলগুলোর কাছে গঠিত হয়ে যাওয়ার পরে। অর্থাৎ এই যে নামে বাছাই করার প্রক্রিয়া নিয়ে যে বাছাই প্রক্রিয়া এবং তার মধ্য দিয়ে যে কমিশনটি গঠিত হবে, সেই কমিশনটি কোনো সুষ্ঠু জায়গাতে, সমাধানের জায়গাতে পৌঁছাবে না, এটি আমার ধারণা। মানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, তার মানে আপনি বলছেন যে ব্যাপারটা এমন নয় যে যেমন রাষ্ট্রপতির সাথে মাসব্যাপী সংলাপ চললো, 31টি নাম জানা অজানা দলের চা নাস্তা খাওয়া হলো, কিন্তু তারপরে তাদের প্রস্তাব থেকে নতুন কিছু হলো না। মানে আপনি বলছেন যে এরকমই একটি ঘটনা হয়তো ঘটতে যাবে, এরকমই একটি ঘটনা ঘটতে যাবে, এবং এই যে 30-31টি যে দল, এই দলগুলো বড় একটা অংশ, এই দলগুলোর অনেকগুলো দল অভিন্ন নাম জমা দিবে। যেহেতু সেটা হওয়ার কথা নয়, সেটা খুব সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবেই অভিন্ন নাম জমা করবে, এবং সেইখান থেকেই বাছাই করা হবে, এবং সেই বাছাইয়ের কারণে যে ঘটনাটি ঘটবে, সেই ঘটনার প্রেক্ষিতে রাজনীতিতে কোনো সুস্থতা ফিরে আসবে না, আমি বলছি সেটার কথা। আর তথ্য প্রযুক্তির যুগের কথা যে কথাটি বললেন, এটি আমরাও বিশ্বাস করতাম, আমরাও শুনেছি যে এত ক্যামেরা, সবার হাতে একটি করে ক্যামেরা, এত কোটি ক্যামেরা, এত কোটি মোবাইলে প্রতিটা ক্যামেরা, আমরা একসময় বলতাম। এই বলাটা বলেন এখনো, বাট এই বলাটা ভুল প্রমাণ হয়ে গেছে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের পর থেকে। সেই নির্বাচনে বাংলাদেশের 20টা টেলিভিশনের গোটা 40 ক্যামেরা, একটা টেলিভিশনের, সবগুলো ক্যামেরাতে ভোট কিভাবে দেয়া হয়, কে দেয়, কারা দেয় না, সিটি কর্পোরেশন, ঢাকার চট্টগ্রামের সিটি কর্পোরেশনের নির্বাচনে সবকিছু দেখা গেছে, সবকিছু প্রমাণ আছে, বাংলাদেশের প্রায় সব টেলিভিশন দেখিয়েছে। কিন্তু সেই দেখানোর প্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনো তৎপরতা দেখায়নি, কোনো উদ্যোগ নেয়নি। সুতরাং তথ্য প্রযুক্তির যুগ, শত শত ক্যামেরা, সবার সামনে ঘটবে, এটি বাংলাদেশের প্রেক্ষিতে এটার কোনো কার্যকারিতা নেই। আব্দুল মতিন খসরু, এই উত্তরটি আসলে আমি চাইছিলাম যে আমার সিনিয়র হিসেবে এরকম বক্তব্য রাখার অধিকার আছে, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা, অগ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি একটা প্রশ্ন আছে। যে নির্বাচন জনগণ ভোট দেবে, ইট ইজ দেয়ার রাইট, জনগণের ভোটের মাধ্যমে এটা সরকার গঠিত হয়, আর কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নেই। এখন যদি দেখা যায় 15 ফেব্রুয়ারির মতো নির্বাচন, ওটা অ্যাকসেপ্ট হবে না, এক সপ্তাহের মধ্যে চলে যেতে হয়। এটা জনগণের ভোটেই সরকার নির্বাচিত হতে হয়। যদি কেউ দেখাতে পারে যে উনি যেটা বলো ক্যামেরা, এটা আমি নিজে ওখানে এমপি হয়েছি, আমি খুব কষ্ট করে এই 14 জানুয়ারি কষ্ট করে হতে হয়েছে,
একটু কন্টেস্ট উইথ আমার সাথে যিনি আপনি তো তাহলে মানে সৌভাগ্যবানদের একজন, 154 জনকে যেমন কন্টেস্ট করতে হয়নি। কন্টেস্ট করতে হয় না, এই কথা বিএনপি সহজভাবে খুব মুখরোচকভাবে বলে। আপনি যদি নির্বাচন করতে না আসেন, কেউ না আসলে আমি তো হবো, ওয়াই হ্যাভ ইউ নট পার্টিসিপেটেড? আজকে বিএনপি যদি পার্টিসিপেট করতো তাহলে হয় তারা সরকার গঠন করতে হলে একটা প্রধান বিরোধী দল হতো। আজকে গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি, বাংলাদেশের প্রতি যে অবিচার করেছে বিএনপি, এটা যদি তাদের এখন নিচে পস্তাতে হচ্ছে। দেয়ার নো হ্যান্ড নাও, সরকারও নাই, বিরোধী দলও নাই, নো হ্যান্ড নাও, ইউনিয়ন পরিষদও নাই, জেলা পরিষদও নাই, পার্লামেন্টও নাই, ওয়ার আর দে? তারা এখন বুঝতে পারছে, টুকু সাহেবের মতো ভদ্রলোকরা এখন বুঝতে পারছে, আরে ভাই কি বুঝটা করলাম। আজকে আমাদের নেত্রী কি করতো? শি উড হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ইলেকশন। আসো দেখি, যদি আজকে ম্যানিপুলেট করতো আওয়ামী লীগ, সারা পৃথিবীকে বলতো দাও আওয়ামী লীগ কি ইলেকশন করে দেখেন। এটা তো সম্ভব না আজকালকার দিনে, মিডিয়ার যুগ, শত শত ক্যামেরা, শত শত মানুষ সমর্থক আছে, অনুগামী আছে, আপনার হাজার হাজার সাংবাদিক আছে, ক্যামেরা আছে, দেশি বিদেশি সাংবাদিকরা আছে, বলতো ফেসবুক স্ট্যাটাস পর্যন্ত আছে। হ্যাঁ, এখন আপনি 4 জানুয়ারি নির্বাচন ছিল অবধারিত, কারণ আমাদের সংবিধানে বলা আছে একটি সরকার নির্বাচিত হবে 5 বছরের জন্য। 5 বছর অতিবাহিত হওয়ার পর একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে। আপনি ইলেকশন কোনো আপনি ইলেকশন যে সকলের একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দরকার, সেটি নিয়ে মানে সেটি কি আপনি গুরুত্বপূর্ণ মনে করছেন? আমরা 70 সালে নির্বাচন করছি না, পাকিস্তান গভর্নমেন্ট, মিলিটারি আর ইলেকশন কমিশনের সামনে আসতে পারছে? সমগ্র বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে ছিল। আজকে বিএনপির পক্ষে জনগণ থাকলে আওয়ামী লীগ যদি ম্যানিপুলেট করতো, আওয়ামী লীগ উড়ে দিত। ইউ মাস্ট হ্যাভ দ্য কারেজ, এখন কোথায় বিএনপি? মতিম সাহেবের এইখানে নাই যখন আপনি এত অস্থির হচ্ছেন বিএনপিকে নিয়ে। দেখেন আমি কত প্রশ্ন উনি আমাদের বলছেন যে আমরা বিলীন হয়ে যাচ্ছি, খুব ভালো, তোমার জন্য ভালো না, সারা জীবন রুল করবেন। আপনার যে আমরা যে নির্বাচন করি না, এটা আমাদের একার না, শুধু বাংলাদেশের যতগুলো বিরোধী দল ছিল, ইনক্লুডিং প্রগতিশীল দল বা কনজারভেটিভ দল, সবাই নির্বাচন কিন্তু করে নাই, এক্সেপ্ট ওনাদের গৃহপালিত বিরোধী দল এবং ওনাদের যে জোট, তারা ছাড়া কিন্তু কেউ নির্বাচন করে নাই। 1 নম্বর। 2 নম্বর হলো যে দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমি আর কোনো প্রশ্নমূলক বোধক কোনো নির্বাচন করব না, 19 সালের নির্বাচনটা প্রশ্নহীন নির্বাচন হতে হবে। তার অর্থ হলো যে আমরা যে নির্বাচন করি নাই সে কারণে একটা বিগ কোশ্চেন মার্ক আছে, সেটা উনি উপলব্ধি করতে পেরেছেন এবং 19 সালের নির্বাচনটা উনি সবাইকে নির্বাচন করতে চাচ্ছেন আপনার। তো সুতরাং আমরা যে খারাপ করেছি, ভুল করেছি, এটা কিন্তু এতে প্রমাণিত হয় না, আমরা ঠিকই করেছিলাম তখন বরঞ্চ ওই আমরা পার্টিসিপেট করলে ওনারা হঠাৎ করে কেয়ারটেকার গভর্নমেন্ট উঠিয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় থেকে পার্লামেন্ট চালু আছে, তার মধ্যে আমাদের নির্বাচন করিয়ে হতো না। এমন একটা সময় ওনারা করেছেন যখন আমাদেরও সময় ছিল না যে এটা কি করা, যা হোক সেটা হয়েছে। সুতরাং উনি যে বলছেন যে আমরা একটা বিরাট বড় ভুল করে ফেলেছি, রাজনীতিতে কোনো জিনিস ভুল হয় না, রাজনীতি প্রতিদিনই রেকটিফাই হয়। তা আমরা কিন্তু মানে আওয়ামী লীগ এখন যেটা প্রায়ই বলছেন, অনেক বিশ্লেষকও বলছেন যে মানে এবার তো যাই হোক নাই হোক আপনাদের যেতেই হবে, মানে আপনারা তো আবার গত ক বছর ধরেই বিএনপি বিলীন হয়ে যাবে বলছেন, এবার ইলেকশনের মাধ্যমে এলিমিনেশন হয়ে যায়, হয় আপনি পাস করবেন না ফেল করবেন। কথার কথা বলা আমার কথা বলতে দেন, বিএনপি এবার ইলেকশন কথা বলি, এবার ধাক্কা দিল ইলেকশন, আপনার সময় কথা বলি না, আমরা এবার একটু বলতে দেন। এবার নাকি আপনারা ইলেকশন করবেনই, মানে যেরকমই নির্বাচন কমিশন দিক যাই করবে। এটা হচ্ছে কি উনি আমাদের প্রভোগ করতেছেন জানি গতবারের মতো আবার না যাই যেন আমরা, এটা তো আমরা বুঝি না, আমরা রাজনীতি করে আমরা বুঝি না, ওরা মনে প্রাণে চায় নির্বাচন করব, বিএনপি যাতে না আসে, ওইটাই হলো ওনাদের পলিসি, ওইটা হলো ওনাদের পলিসি, ওইটা হলো ওনাদের পলিসি। তো এখন হলো যে নির্বাচন করবো বলেই তো আমরা আগে ভাগে নির্বাচন কমিশনটা কিভাবে হবে না হবে সেই জন্য রাষ্ট্রপতি গেছি একটা প্রস্তাব দিয়েছি, এবং আজকে আমরা সার্চ কমিটি আমাদের মনোপূর্ণ মানে কি বলবো আমাদের আমাদের আশারূপ না হলেও আমরা সেই সার্চ কমিটির প্রস্তাব নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। তাহলে আমরা ইম্পর্টেন্সটা তো দিয়েছি। আমরা কেন দিয়েছি? বিকজ নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। সুষ্ঠু নির্বাচন হলে যে আওয়ামী লীগ যদি আসে, আওয়ামী লীগকে স্যালুট দেবো, আমি ওয়েলকাম করবো আওয়ামী লীগকে গভর্নমেন্ট ফর্ম করার জন্য, অসুবিধা হবে না, কিন্তু নির্বাচন হ্যাজ টু বি অ্যাকসেপ্টেবল, এইটা হলে মূল কন্ডিশন। আর এখন হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বার্নিং প্রবলেম কোনটা? ডেমোক্রেসি নাই, ডেমোক্রেসি প্র্যাকটিস করতে দিচ্ছে না, বিরোধী দলকে বেরোতে দিচ্ছে না, পুলিশ তাদেরকে রাস্তায় বেরোলে তাদেরকে লাঠিবাটা করছে, এমনকি আমরা তো খারাপ নয়, আমরা নয় খারাপ, আমরা বোম মারি, অনেক কিছু বলেন,
আরে ভাই তেল গ্যাসের আন্দোলন কমিটি কি তারা তো ভদ্রলোক, তাদের একটা সেই বোধহয় 70-80 বছরের বৃদ্ধকে কিভাবে বেধড়ক পিটাইছে পুলিশ। তাহলে গণতন্ত্র যদি এইটা, গণতন্ত্রের চেহারা যদি এইটা হয়, আমি সরি মতিন ভাই, তাহলে গণতন্ত্র হতে পারে না। আমরা বোম মারি না, আমাদের পিটাইতে হবে, গুলি করতে হবে। ওই ভদ্রলোক কি করছিল? হাতে বোম ছিল না গ্রেনেড ছিল? আপনারা হরতালে সমর্থন দেওয়ায় বোধহয় এই ঘটনা ঘটলো। আমি আসলে হতাশা থেকে বিদ্রুপ করলাম। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর গোলাম মুর্তজা আপনি একটা প্রসঙ্গ তুলেছেন, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার। আমি ওই সমীকরণটা জানতে চাই যে জোটভুক্ত হয়ে হয়ে নামের তালিকাতেও, মানে আজ যখন, মানে কাল পরশু থেকে হয়তো আমরা জানতে শুরু করব নামের তালিকা নিয়ে কি হচ্ছে, কাজে আজ তো স্পেকুলেশন করা যেতেই পারে। একটা বিরতির পর আপনি বিভিন্ন জন কি করে নামের তালিকা কমন করার চেষ্টা করবেন এই প্রসঙ্গটি তুলেছিলেন, আমি একটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। গোলাম মুর্তজা, আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে 150টার মতো নাম পাওয়া গেলে সেটা থেকে অভিন্ন পাওয়া যাবে কিনা। আপনি তখন বলছিলেন যে ওই সমীকরণ নিয়েও উদ্দেশ্যমূলকভাবে মানে একটা অন্যরকম মানে কৌশলও অবলম্বন করা হতে পারে, যে দলগুলো নাম মিলিয়ে মিলিয়ে দিতে পারে। তাতে অসুবিধাটা কি? মানে না, কোনো অসুবিধা নেই। আমি এই আলোচনায় আসার আগে ছোট্ট একটি দুটি কথা বলি যে দেখেন, বাংলাদেশে আমরা যখন আমাদের রাজনৈতিক দলগুলো যখন আলোচনা করছে, বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যখন আলোচনা করছে, 5 জানুয়ারি নির্বাচনের প্রসঙ্গ আসে, সেই নির্বাচনটাকে জাস্টিফাই করতে গিয়ে বলা হয় যেহেতু বিএনপি অংশ নেয় নাই সেহেতু আর কি করার ছিল, সংবিধান অনুযায়ী নির্বাচনটি হতেই হতো। এর আলোচনার আরো অনেক শাখা প্রশাখা আসে, অনেক আলোচনা করা যায়, সেই আলোচনাতে যাই না আমি। সেই আলোচনাতে না গিয়ে একটি কথা যেটা বলা দরকার, আওয়ামী লীগের যে রাজনৈতিক পরিচিতি, যে গঠন, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম বিকাশ, সেই পুরো প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগের এখনকার কথার ঠিক মিল থাকে না। পুরো আলোচনার মধ্যে দেখেন নির্বাচন আছে, ক্ষমতা আছে, ক্ষমতায় থাকা আছে, কিন্তু জনগণ কোথাও নাই, ভোট কোথাও নাই। ভোট কোথায় আছে? সবকিছু নির্ভর করছে বিএনপি নামক একটি রাজনৈতিক দলের উপরে। বিএনপি নির্বাচনে যেহেতু অংশ নেয় নাই সেহেতু আমার ভোটাধিকার নাই, বিএনপি অংশ নিলে আমার ভোটাধিকার থাকতো। ভোট তো সবচেয়ে বেশি আয়োজিত হয়েছে এই আমলে, মানে স্থানীয় সরকারের সকল পর্যায় থেকে, স্থানীয় সব আমলে আয়োজিত হয়েছে, এবং সব আমলে সামরিক সরকারগুলোর সময় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন অনেকগুলো ক্ষেত্রে সেই নির্বাচন প্রক্রিয়াকেও ছাড়িয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে বিএনপি অংশ নেয় নাই, নিলে কোনো কিছু হতো না, বিএনপি তো সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু সেখানে কি হয়েছে আমরা তো দেখেছি। সুতরাং ওই যুক্তিগুলো, আমি এই কথাটি বললাম এই কারণে যে এগুলো কথা রাজনৈতিক তর্ক হিসেবে সামনে আনা যায়, কিন্তু পুরো প্রক্রিয়ার মধ্যে কোথাও রাজনীতি নাই, কোথাও জনগণ নাই, কোথাও ভোটার নাই। আমরা আলোচনা করছি ক্ষমতায়, শুধুমাত্র ক্ষমতায় থাকবো, এইটাকে মাথায় রেখে। আর আপনি যে কথাটি বলছিলেন, দেখেন বাংলাদেশে 2014 সালের নির্বাচনের পরে যে রাজনীতি চলছে, যেহেতু রাজনৈতিক প্রক্রিয়া অত্যন্ত দুর্বল, আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে মূলত প্রশাসনের উপরে নির্ভর করে। একটু আগে যে পুলিশের আলোচনা করছিলেন, পুলিশের যে ভূমিকা, দাপট দেখছি, তার কারণ হচ্ছে তাদের উপরে নির্ভর করে তাকে যেহেতু ক্ষমতায় থাকতে হচ্ছে, এবং রাজনীতিটি পরিচালিত হচ্ছে একটি জায়গা থেকে। বিরোধী দলও যেখান থেকে পরিচালিত হচ্ছে, সংসদের বিরোধী দল, সরকারি দলও সেই জায়গা থেকে পরিচালিত হচ্ছে। এখন দেয়া নেয়ার হিসাবের মধ্যে ঢুকে গেছে আমাদের রাজনৈতিক দলগুলো, তাদের মন্ত্রিত্ব দেয়া হচ্ছে, তাদের নানা রকমের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, তারা বিরোধী দলেও আছে, তারা সরকারেও আছে, এরকম আছে। আর যে কথাটি বলছিলাম, এখানে আমাদের এখানে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, ছোট ছোট দল, প্রগতিশীল কমিউনিস্ট পার্টি সহ ওই দলগুলোর কথা আমি বলছি না, যে দলগুলোকে এইখানে আমন্ত্রণ জানানো হয়েছে যে সবার মতামত নেয়ার জন্য, সেই দলগুলোর বড় একটি অংশ পরিচালিত হয় মূলত সরকার কি ভাবছে, সরকার কি চায়, সরকার কি চাইবে তার উপরে নির্ভর করে। আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের লিয়াজো করে তারা বাংলাদেশে রাজনীতি, এতদিন তাদের আসলে রাজনীতি বলতেও কিছু নাই, তাদের যেহেতু এই সময়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তাদের যেহেতু দরকার আছে, সেই কারণে তারা এক ধরনের দেয়া নেয়ার হিসেবের মধ্যে প্রবেশ করেছে। এই দেয়া নেয়ার হিসেবের অংশ হিসেবে আমি বলছি যে আমার ধারণা এবং আমার বিশ্লেষণ বলে, আবারও বলি, এটি যদি ভুল প্রমাণ হতে হয় আমি সবচেয়ে খুশি হব, কিন্তু আমার বিশ্লেষণ বলে, আমার ধারণা বলে যে দলগুলো স্বাধীনভাবে তাদের নাম স্বাধীনভাবে না, স্বাধীনভাবেই দিবে, তারা কিছু একটার বিনিময়ে নাম দিবে, এখানে কোন একটা সুযোগ সুবিধার বিনিময়ে তারা নাম দিবে। এটার সাথে কি বিতর্ক করব বলেন এই কথার সাথে? আমি যদি আপনাকে একটু সুনির্দিষ্ট প্রশ্ন করি, ধরুন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলেছে, আমি মুস্তাফা সাহেবকে বলি, রাজনৈতিক দলগুলোর প্রতি কত বড় অবিচার। উনি প্রথম বললেন এই দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে বিশ্বাস করে না। আরে গণতন্ত্র আনলাম তো আমরা, গণতন্ত্র সংগ্রাম করলাম আমরা, আপনি জানেন না 40 বছরের ইতিহাস, 70 গণতন্ত্র করলাম আমরা, যুদ্ধ করলাম আমরা, স্বৈরাচারকে হটালাম না, আমরা এবারে গণতন্ত্রে বিশ্বাস করি না। দুষ্টুটি আমাদের নাই সেটা না, আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে, এটার জন্য স্ট্রং বিরোধী দল প্রয়োজন। এই জন্য বিএনপিকে আমরা অনুরোধ করি যে ভাই আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন কোথাও নাই, আর ইকবাল হাসান মাহমুদ আজকে পার্লামেন্টে থাকতে পারতো, তো না
উনি বড় ব্যবসায়ী, ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু আজকে উনি একটা রাজনৈতিক পরিবারের লোক, রাজনীতির মধ্যে থাকতে পারছেন না উনি। আমি যদি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করি এই নাম বিষয়ে, ধরুন আপনাদের অনেক নেতারাই বারবার বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক হতে হবে নির্বাচন কমিশনার, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তারা এটা তো আমি বলবো আপনাকে সত্য কথা বলবো, আমাদের মহামান্য রাষ্ট্রপতির মহানুভবতা, কি প্রয়োজন আমার সার্চ কমিটি, কি জন্য প্রয়োজন আপনার কাছে নাম চাওয়া, এটা আমার একটা রাষ্ট্রপতির একটা, আমি আপনাদের সাথে আলোচনা দিয়ে দেবো। এখন তো আপনাদের প্রশ্রয় দেওয়াতে আপনারা এখন যা ইচ্ছে তা বলতে সুযোগ পাচ্ছেন। সার্চ কমিটি বিএনপি মহাসচিব বলে দিয়েছে এটা আওয়ামী লীগ কমিটি, আমি তাদের নাম বলি, তারা আওয়ামী লীগ করেছে, তাদের জীবনে কোনোদিন আওয়ামী লীগ গন্ধ হচ্ছে, নিরপেক্ষ লোক, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি, কম্পিউটার অডিটর জেনারেল, কি বলে এনারা কি আওয়ামী লীগ করেন? জি, একজন শিক্ষকের নাম স্যার, বাকিদের নাম বলতে পারেন? মঞ্জুরুল ইসলাম সাহেব কি আওয়ামী লীগ বিএনপি করেন? একজন লোক, একজন মহিলা, আমি জানি না, উনি, আমি আমার তো পরিচয় নাই, উনি আওয়ামী লীগের সমর্থক কিনা হয়তো হইতে পারে, এটা ভুল হইতেও পারে। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে মানে এই যে আমি একটু, খুসরু ভাই তো আইনমন্ত্রী ছিল, আইনজ্ঞ মানুষ, আমার মানে শাসনতন্ত্র নিয়ে কথা বলতে ওনার সামনে দৃষ্টতা দেখায়, তারপরেও আমি ওনাকে মানে সবই নিয়ে একটা জিনিস বলতে চাই যে এই আপনার আমাদের শাসনতন্ত্রের 48(3) একমাত্র রাষ্ট্রপতির একমাত্র প্রধানমন্ত্রী অ্যাপয়েন্ট দেওয়া আর এবং চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট করা ছাড়া তিনি করতে পারেন না। এবং যে সার্চ কমিটি যে এই 48(3) ইমপ্লিমেন্ট হয় নাই তারও কিন্তু গ্যারান্টিতে বলা যায় না। আমি শুধু এটুকুই বলতে চাই। জি জি, আমার মানে আপনার কাছে প্রশ্নটি ছিল যে এই মহানুভবতা, মানে এই যে একটা সংলাপে ডাকা, তারপরে বাছাই কমিটির এখন একটা নাম নিয়ে অভিন্ন নাম খুঁজবার ফর্মুলায় যাওয়া, সুশীল সমাজের প্রতিনিধিদেরকে ইনক্লুড করা, এই মহানুভবতা বা আপনি যাকে প্রশ্রয় বলছেন সেটা কি এই কারণে যে আসলে 2019-এর নির্বাচনটাতে আপনাদেরও বিএনপিকে দরকার? না, তা তো নিশ্চয়ই দরকার, কিন্তু প্রশ্রয় শব্দটা আমার ঠিক হয় না, এটা না, মানে রাষ্ট্রপতি মহানুভবতা দেখিয়েছেন, উনি অধিকতর স্বচ্ছতার স্বার্থে একটা ইফেক্টিভ দক্ষ নিরপেক্ষ নির্বাচন কমিশন চাচ্ছেন, উই অ্যাপ্রিশিয়েট। রাষ্ট্রপতি একজন সজ্জন ব্যক্তি, তার এই পদক্ষেপটাকে আমরা সমর্থন করি, সমগ্র জাতি বিএনপিও সমর্থন করি। এবং শুধু পলিটিশিয়ান না, মাটি মানুষের লোক, তার মতো রাজনীতিবিদ বাংলাদেশে খুব কম আছে, ইজ এ পিওর ম্যান অফ দ্য পিপল। মহামান্য রাষ্ট্রপতি কথা বলে কি সাধারণ মানুষের কথা বলে, নিরহংকার লোক। আমার একটু বলার আছে যে জায়গাটিতে যে 40 বছর সংগ্রাম করেছি, রাজনৈতিক গণতন্ত্র সংগ্রাম আমরা, গণতন্ত্র আমরাই এনেছি, এই বিষয়গুলো না আমরাই বলতে আপনারা রাজনীতিবিদ, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। বাংলাদেশের জন্মই তো হয়েছে রাজনীতিবিদদের সংগ্রামের কারণে, বঙ্গবন্ধু তো একজন রাজনীতিবিদ, তো সেই জায়গাটিতে তো কোনো বিরোধ নাই। কিন্তু আমার প্রশ্নটি যে জায়গাতে যে আপনি যে প্রক্রিয়ায় যে সংগ্রাম করে বাংলাদেশের জন্ম দিয়েছেন আর আপনি এখন যা করছেন তার সঙ্গে কি এর কোনো মিল আছে? আমাদের সংগ্রামের মধ্যে কোথাও ভোটারবিহীন নির্বাচনের ব্যাপার ছিল না, আমাদের বাংলাদেশ কোথাও যায় নাই, বাংলাদেশ যেখানে ছিল সেখানেই আছে, বাংলাদেশ যেখানে ছিল সেখানেই আছে। আমাদের নির্বাচনের, আমাদের স্বাধীনতা সংগ্রামের কোথাও ছিল না যে ভোটারবিহীন নির্বাচন করতে হবে, ভোটারবিহীন নির্বাচনকে আমরা জাস্টিফাই করছি। ইকবাল হাসান মাহমুদ, ধরুন অভিন্ন নাম খুঁজে পাওয়া গেল মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, কিন্তু সেটা বিএনপির নামের 5 জনের সাথে মিলল না, বিএনপি কি আপনার মনে হয় যে, বা আওয়ামী লীগ, আপনি যদি আওয়ামী লীগের মানে বিএনপি আওয়ামী লীগ কি সেগুলো মেনে নেবে, মানে যদি তাদের নামের তালিকা থেকে নাম না যায়, মানে ওই বিপদটা তো রয়েছে না? যদি সেরকম লোক না হয়, না আমার আর তুমি কোন কারণ দেখি না। জি, না আমার কারণ আমরা দেখি না, আমরা যে আমাদের সমাজে কারা মেরুদণ্ডহীন এবং কারা যারা মেরুদণ্ড আছে আমরা সবাই চিনি। সেরকম যদি আমাদের ব্যুরোক্রেটদের মধ্যে দেখি যে কোন ব্যুরোক্রেটটা মেরুদণ্ড শক্ত আর কোনটা না, সেটা আমরা জানি। কোন জাস্টিস কে করা আর কে দুর্বল সেটাও আমরা জানি। সুতরাং এটা করার সময় যদি সেরকম দুর্বল লোক না দিয়ে সবল লোককে দেয়, তাহলে অবশ্যই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব। দেখেন, এখানে বিএনপির তালিকা না আওয়ামী লীগের তালিকা, তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যদি যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল এবং রকিব সাহেবের যে কমিশন, সেটা বলতে রকিব সাহেবের যে আগের
1971 সাল থেকে যে রকিব সাহেব, আমরা তার যে ইতিহাস জানতাম, আর নির্বাচন কমিশনার হওয়ার পরে আমরা তাকে, হ্যাঁ, নির্বাচন কমিশনার হওয়ার পরে আমরা যে রকিব সাহেবকে দেখলাম, তিনি যদি সেই অনুযায়ী কাজ করতে পারতেন তাহলে কিন্তু এত প্রসঙ্গ এই নির্বাচন কমিশনে এখন উঠতো না। এইখানে আমার বক্তব্যটি এরকম যে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হতে পারে একজনের পরিস্থিতিতে হয়তো বা মনে করা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের প্রতি পক্ষপাতিত্ব থাকতে পারে বা সমর্থন থাকতে পারে, একজনের হয়তো মনে হতে পারে যে তিনি বিএনপির প্রতি এক ধরনের সমর্থন থাকতে পারে। কিন্তু মনে আছে মানে 2014 5 জানুয়ারি নির্বাচনের আগে যে কয়টি নির্বাচন কাজী রকিব কমিশন করেছেন তাতেও তিনি প্রশংসিত হয়েছেন। হ্যাঁ, সিটি কর্পোরেশন নির্বাচন, আমি শেষ করি, এক মিনিট আমি শেষ করছি। এখন এই জায়গাটিতে নির্ভর করবে যাকে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হবে তিনি আসলে তার কাজটি ঠিক মতো করছেন কিনা, সেই তাকে করতে দেওয়া হবে কিনা। হবে সরকার, আমাদের রাজনৈতিক সরকারগুলো চায় না করতে দিতে, কিন্তু তার সেই শক্তিমত্তার প্রমাণ দিতে হয় যে আমি কাজটি করব। তিনি যদি প্রমাণটি দিতে পারেন যে আমি কাজটি করতে চাই, তারপরে যদি তিনি নাও পারেন সেটার এক রকমের ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায়, কিন্তু তিনি ক্ষমতা দায়িত্ব নিয়েই যদি বলেন যে না আমার এই ক্ষমতা দরকার নাই, আমি এই ক্ষমতা চাই না, তখন এই জায়গাটি নিয়ে প্রশ্ন আসে। আরেকটি বিষয় যে তিনি কাজ ঠিকমতো করতে পারছেন কি পারছেন না, একটি হলো বিএনপি দেখবে, বিএনপির মতো করে ব্যাখ্যা করবে। বিএনপির বাইরেও এদেশে মানুষ আছে, বিএনপির বাইরেও এদেশে গণমাধ্যম আছে, সেই গণমাধ্যমও দেখে। ধরেন বলা হয় যে নির্বাচনে বিজয়ী হয় সেই নির্বাচনটিকেই সুষ্ঠু বলে, যে নির্বাচন বিজয়ী হয় না সেটিকে সুষ্ঠু বলে না। অত্যন্ত সরল বক্তব্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি প্রশ্ন তুলেছে, কিন্তু এর অর্থ এই নয় যে গণমাধ্যমও এটিকে প্রশ্ন তুলেছে যে না নির্বাচন ঠিক হয়নি। সুতরাং যে কাজটি ভালো হয় সেটাকে ভালো হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আব্দুল মতিন খসরু এমপি একদম শেষ মন্তব্য। আমি যেটা বললাম, মোস্ট ইম্পর্টেন্ট ইজ ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আপনি ব্যক্তিত্ব সম্পন্ন ন্যায়নিষ্ঠ লোক কিনা। আপনি বিএনপি আমলে নিয়োগ পেয়েছে, আওয়ামী লীগ আমলে নিয়োগ পেয়েছে, কি জাতীয় পার্টির আমলে নিয়োগ পেয়েছে বলেছে খারাপ হয়ে গেছে, দলীয় হয়ে গেছে, এমন তো কোনো কথা না। প্রশাসনের লোকজন আছে পেএসসির মাধ্যমে, অমুকের আমলে উনি সেক্রেটারি ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, এই জন্য উনি বিএনপি আমলে হয়েছেন। এই যে মানসিকতা, এটা তো গ্রহণযোগ্য না। ইলেকশন কমিশনের দায়িত্ব হলো ইলেকশনটা পরিচালনা করা সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী, এবং তারা স্বাধীন থাকবেন। ওরা যে নিজে নিজে পরাধীন হয়ে যান, আমি কি করবো? এই জন্য এই যে কি বল, ভারতের কি নাম তার, ট্যান্ডন সে দেখিয়ে দিয়েছে না, অলওয়েজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি নির্বাচন কমিশনের ব্যক্তিত্ব প্রস্তাবে বলেছেন যে এরপরে নির্বাচনকালীন সরকারও খুব গুরুত্বপূর্ণ এবং তারও একটা রূপরেখা তিনি দেবেন। বেগম জিয়ার অধিকার আছে বলার দাবিদার। উনি বলছেন যে মিলিটারিকে জুডিশিয়াল পাওয়ার দিতে হবে, এটা প্রস্তাব দিয়েছে, অসাংবিধানিক ইলিগাল প্রস্তাব। এটা অধিকার আছে, অন্যায় প্রস্তাব দেওয়ার অধিকার আছে। টুকুভাই যারা বলেন আমাদের কথা আমরা বললাম, আপনার কথা আপনি বলতেই পারবেন, কিন্তু নির্বাচন কমিশনের পুরো নির্বাচনটা করে না। নির্বাচন পরিচালনা করে ঠিকই, কিন্তু আরো তার প্রত্যেক জেলায় জেলায় যে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার থাকে, তারা নির্বাচন কমিশনের কর্মচারী না, ওই প্রশাসনদের উপরে নির্ভর করতে হয় তাদের। সেটা বোঝাতে চাইলাম আর কি। তবে নির্বাচন পরিচালনা করার একক দায়িত্ব, কর্তব্য, সাংবিধানিক দায়িত্ব হলো নির্বাচন। ভারতের নির্বাচনের কমিশনের উদাহরণ আসে, কিন্তু সেই উদাহরণ ভারত সরকার প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে যে সহায়তা করেন এবং এই কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে সততার পরিচয় দেন, আমরা তার ধারে কাছে থাকি না। নির্বাচন কমিশন গঠন হয়ে গেলে নিশ্চয়ই নির্বাচনকালীন সরকার নিয়েও আবারও আলোচনা হবে। যথাসময়ের রূপরেখা দেবেন খালেদা জিয়া। আর আওয়ামী লীগও তাদের প্রস্তাবে বলেছেন যে শুধু রুটিন ওয়ার্ক করবে। কেউ কাউকে বিশ্বাস করি না, ধন্যবাদ আব্দুল, কেউ কাউকে বিশ্বাস করি না, কেউ কাউকে শ্রদ্ধা করি না। এটা কি হয়? This kind of the culture. সেই প্রেক্ষাপটটি তৈরি করেছি আমরা। আব্দুল মতিন খসরু এমপি, অসংখ্য ধন্যবাদ। গোলাম মুর্তজা, উনি আর্মির কথা তুলেছিলেন, আমি উত্তরটা দিতাম আর কেউ নাকি। জি 30 সেকেন্ড। হ্যাঁ, এখন যে পুলিশের অবস্থা, চেহারাটা ওনারা যা করেছেন, এবং পুলিশের যে ভূমিকা আমরা গত কয়েকটা নির্বাচনে দেখেছি, আমি কিন্তু আপনাদের সময় কথা বলি নাই, যে কয়টি আমার সময় কম দিয়েছে, এখন যে কয়টি ইলেকশন আমরা দেখেছি পুলিশ যা করেছে, তারপরে পুলিশের উপরে ভরসা করে জাতীয় নির্বাচন করাটা খুবই কঠিন হবে। অসংখ্য ধন্যবাদ ইকবাল হাসান মাহমুদ টুকু। দর্শক ধন্যবাদ আপনাদের যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিশোর গ্যাং কালচার, দায় কার, এই নিয়ে। আমাদের সাথে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম কৃষ্ণপদ রায়। থাকবেন আপনিও।